প্রসঙ্গে একদম শেষে যে বিষয়টা উল্লেখ করলেন যে বাংলাদেশের জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল সেটাকে ছাত্র আন্দোলন আমরা বলতে পারি না। আপনার একটা বই খুব সম্প্রতি আপনারা তিনজন মিলে প্রকাশ করেছেন। শাহিদুল হাসান খোকন আপনি নিজে ছিলেন সেখানে, দীপ হালদার ছিলেন এবং জয়দীপ বলে একজন লেখকও সেখানে ছিলেন। সেখানে কিন্তু খুব সুন্দরভাবে সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানের কি ভূমিকা ছিল খুব সুন্দরভাবে আপনারা সেখানে ব্যাখ্যা করেছেন। যদি সেই আনটোল্ড স্টোরিটা একটু রিভিল করেন। দেখুন, আমি প্রথম থেকেই বলে এসছি, আমাদের বই তো বেরিয়েছে এই আহ, যে আন্দোলন সংগ্রাম বা জুলাই আগস্টের প্রায় 1 বছর পর। কিন্তু আমি অক্টোবর 2024 থেকেই বলে এসেছি যে বাংলাদেশে যেটি ঘটেছে সেটি সামরিক বাহিনী এবং জঙ্গিদের একটা অভ্যুত্থান, এবং তার সামনে দেওয়া হয়েছিল ছাত্রদেরকে অস্ত্র করে ছাত্রদেরকে সামনে রেখেই মূলত এই অভ্যুত্থানটি ঘটানো হয়েছে। দেখুন, বাংলাদেশের সেনাপ্রধান আহ তো তার চেহারা একের পর এক বের হচ্ছে, যে সে যে জঙ্গিবাদে আদর্শে উদ্বুদ্ধ, সে যে জামাতি ইসলামের আদর্শে উদ্বুদ্ধ, সেটি কিন্তু এখন বের হচ্ছে, আস্তে আস্তে বের হচ্ছে। এবং তার জামাত সম্পৃক্ততা, তার পাকিস্তান সম্পৃক্ততার নানা গল্প কিন্তু এখন বের হচ্ছে। এই গল্পটি মূলত আমাদের আহ ইনশাআল্লাহ বাংলাদেশ বইয়ে আমরা লিখেছিলাম যে আসলে কিভাবে সেনাবাহিনী বিট্রে করেছে, এবং এ কথাটি কিন্তু আমরা লিখেছিলাম আমাদের মনের মতো করে বা আমাদের অনুসন্ধান তা নয়। তৎকালীন বাংলাদেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আহ, মানে গৃহমন্ত্রী বাংলাদেশের, আসাদুজ্জামান খান কামাল, তিনি তিনি আমাদেরকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, এবং সেই ইন্টারভিউতে উনি বলেছিলেন যে কিভাবে সেনাপ্রধান এবং তার জেনারেলরা সরকারের সঙ্গে বিট্রে করেছে এবং সরকারকে কিভাবে বিভ্রান্ত করে সে ক্ষমতা থেকে শেখ হাসিনাকে চলে যেতে বাধ্য করেছে। তো সেখানে যে কথাটি আপনি জানতে চাইছেন আসলে সে তো দীর্ঘ গল্প, কিন্তু সংক্ষিপ্ত গল্প যেটি, যে আমাদের বইয়ের যে আলোচনাটুকু আমরা করেছি, যে দেখুন, সেনাপ্রধান যখন বাংলাদেশে এই আন্দোলনটি হয় সেটি কিন্তু প্রথম দিকে পুলিশ সামলাচ্ছিল। একটা পর্যায়ে সেনাপ্রধানের নেতৃত্বেই সেনাবাহিনীর জেনারেলরা আসেন প্রধানমন্ত্রীর কাছে এবং তারা বলেন যে আপনারা, মানে আমরা এটা দায়িত্ব নিচ্ছি আন্দোলন শেষ করা, এবং তারা কিন্তু সেই আন্দোলন সামলানোর জন্য মাঠেও না। একটা পর্যায়ে তারা বাংলাদেশে কিন্তু কারফিউ জারি করা, রাস্তাঘাটে লোকজনকে নামতে দেওয়ার প্রতিবন্ধকতার জন্য, যাতে না নামতে পারে, ভাঙচুর না করতে পারেন। বাংলাদেশের খুব বাজে পরিস্থিতি তৈরি হচ্ছিল। জাতীয় টেলিভিশন সেন্টার, মেট্রো রেল, বড় বড় স্থাপনা, সড়ক ভবন পুড়িয়ে দেওয়া হচ্ছিল, জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, পুলিশ মারা হচ্ছিল। ঠিক সেই পরিস্থিতিতে 5 আগস্টের আগের রাত, মানে যেদিন 4 আগস্ট রাত 11:30টা পর্যন্ত গণভবনে, অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনে একটি মিটিং হয়েছিল। সেই মিটিং এ তিন বাহিনীর প্রধান এবং জেনারেল ওয়াকারুজ্জামান সহ সরকারের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রক সংশ্লিষ্টরা ছিলেন। সেখানে সেনাবাহিনী দায়িত্ব নিয়েছিলেন যে বাংলাদেশের রাজধানী যেটা ঢাকাকে সামলানোর দায়িত্ব সেনাবাহিনী, আর বাকিটা পুলিশ দেখবে। তো তার কথার উপর আস্থা রেখেই কিন্তু অন্যান্য বাহিনী বা রাজনৈতিক শক্তি, আওয়ামী লীগ বা অন্যান্য সরকারের সহযোগী রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু রাস্তা থেকে ঘরে উঠে যায়, সেনাবাহিনী রাস্তায় নামে। এবং পরের দিন সকালবেলায় যখন ছাত্ররা বা এই যে জঙ্গিরা, মাদ্রাসা ছাত্র বলতে আসলে এই আন্দোলনের সম্মুখ সমরে কিছু ছাত্র ছিল, কিন্তু ম্যাক্সিমামই তো ছিল মাদ্রাসা ছাত্র, যারা জঙ্গি চেতনায় উদ্বুদ্ধ, যারা নানাভাবে জঙ্গি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। তারা যখন রাস্তায় নেমে এলো এবং গণভবন অভিমুখে তারা যখন কর্মসূচি দিল, 11 তারিখে সকাল 10:30টার মধ্যেই সেনাবাহিনী তাদেরকে রাস্তা খুলে দিল গণভবনে যাওয়ার। তো রাতে সেনাপ্রধান দায়িত্ব নিলেন যে ঢাকার শহরে কোনো আন্দোলনকারীকে তারা ঢুকতে দেবেন না, কিন্তু সকাল 11টায় তিনি তার বাহিনীকে দিয়ে সমস্ত মানুষকে, আগ্নেয়াস্ত্র সহ যারা স্নাইপার দিয়ে মানুষ মেরেছে সে ধরনের লোকজনকে ঢাকার শহরে ঢুকিয়ে দিলেন। তো জাস্ট এইভাবেই আর কি বাংলাদেশের এই শেখ হাসিনা সরকারকে তাহলে কি আমরা বলতে পারি যে সেনাবাহিনী কোথাও গিয়ে একেবারে সুকৌশলে শেখ হাসিনাকে পদচ্যুত করেছেন বা ক্ষমতাচ্যুত করেছেন?
একদমই তাই, সেটি তো আমি বললাম যে বাংলাদেশে আসলে 2024-এর যেটা হয়েছে সেটা একদম রীতিমতো একটা জঙ্গি সেনা অভ্যুত্থান। এবং তার পরবর্তী স্টেপ গুলো তো আপনি দেখেছেন, আমি হুম হুম। বললাম যে জেনারেল ওয়াকারুজ্জামান যে জামাতি বা জঙ্গি ভাবাপন্ন তা কিন্তু প্রমাণ বারবার আসছে, সে নিজে থেকেই বলছে। এবং আপনি দেখেন রিসেন্টলি তিনি বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের আহ, ইসলামের আলোকে হ্যাঁ। ইসলামের আলোকে চলতে হবে। দেখুন, ইসলামের আলোকে চলতে তো নিষেধ নেই, যে ইসলাম ধর্ম পালন করে, যে মুসলিম, সে ইসলামের আলোকে চলবে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে শুধু ইসলাম পন্থীরা নেই, না। বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে। আর সবচেয়ে বড় যে জায়গাটি সেটি হচ্ছে যে বাংলাদেশ একটি সেকুলার রাষ্ট্র ব্যবস্থা। বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল বা বাংলাদেশের জন্ম হয়েছিল ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করে, ধর্মীয় রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে। কারণ 1947-এ বাংলাদেশ ভারত ভাগ হবার পর 1971 সালে তার বিরুদ্ধেই কিন্তু বিদ্রোহ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তার অনুসারীরা যুদ্ধ করে, সশস্ত্র সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন করেছিল। তো সেটি ছিল বাঙালি রাষ্ট্র ব্যবস্থা। তো একটা বাঙালি রাষ্ট্র ব্যবস্থা সেনাবাহিনী কি করে একটি ধর্মীয় সেনাবাহিনী, আপনি বলুন তো। সেনাপ্রধানের চিন্তা চেতনাই তো প্রমাণ করে যে সে আসলে কি ছিল, কি করেছিল। খুব সম্প্রতি আমরা জানি যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু শেখ হাসিনার দ্বারা অ্যাপয়েন্টেড ছিলেন এবং 2024-এর জুন মাসে তিনি অ্যাপয়েন্টেড হয়েছিলেন শেখ হাসিনার দ্বারা। এবং এটাও জানতে পেরেছি সূত্র মারফত যে শেখ হাসিনা তিনি একজন দুঃসম্পর্কের আত্মীয় ছিলেন। আত্মীয় হয়ে শেখ হাসিনার পিঠে তিনি আপাতত ছুরি মেরেছেন এখনো পর্যন্ত, যেটা কথা প্রসঙ্গে উঠে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি ভেবেছিলেন যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর জামাত বাংলাদেশে ক্ষমতায় আসবে। এবং আমরা জানি যে খুব সম্প্রতি তিনি হজ করে এসেছেন, তারপর তিনি দাড়ি রেখেছেন, সেই ছবিও আমরা দর্শকদের দেখাচ্ছি। তার জন্যই কি কোথাও গিয়ে জামাতের চিন্তাভাবনায় উদ্বুদ্ধ হয়ে তিনি সেনাবাহিনীর ভিতরে এইরকম একটা ইসলামীকরণের চিন্তাভাবনা করছেন? দেখুন, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়োগ নিয়োগ গিয়ে তার নিয়ে নানা প্রশ্ন ছিল, এবং তার এই ধর্মীয় আইডেন্টিটি বা এই জঙ্গিবাদী কানেকশন, এটি আগে থেকে রিপোর্ট ছিল। হুম। যেহেতু আপনি আলোচনায় ভারত প্রসঙ্গ এনেছেন, ভারতীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও তার নিয়োগের ব্যাপারে বিরোধিতা করা হয়েছে। এবং আপনি যেটা বললেন যে প্রধানমন্ত্রীর আত্মীয়, দূরাত্মীয় না, উনি নিকট আত্মীয়, খুব আচ্ছা। কাছের আত্মীয়, পরিবারের লোক। তো উনি যখন নিয়োগ পেয়ে গেছেন তখনও কিন্তু সরকার এভাবে বোঝেনি, কিন্তু ওনার হুম সঙ্গে উনি নতুন করে সেনাপ্রধান হয়ে ব্যাপারটা এরকম না। আমার কাছে যেটা মনে হয় যে ওয়াকারুজ্জামান জামাতের একটা প্রজেক্টই ছিল তার চাকরি জীবনের শুরু থেকে। এই যে শেখ পরিবারে বিয়ে করা, মানে বঙ্গবন্ধু